Good morning, dear student. Welcome to the Way Up Solution #1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাউটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ 2.0 থেকে 53 নাম্বার ক্লাস 53তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং এখানে আমরা নেক্সট জিকে জিএস প্র্যাকটিস করব। আমার যে ক্লাস রুটিন পাচ্ছ সকাল 7:30 থেকে দ্য ওয়ে আপ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস সমস্ত ক্লাস রুটিন এটা আছে, প্রত্যেকে দেখে নাও। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের সমস্ত ক্লাসের তুমি নোটিফিকেশন লিঙ্ক যথাসময়ে পেয়ে যাবে, এখানে জয়েন করবে প্রত্যেকে। এবং প্রত্যেকে বলবো TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করো। এখানে আমরা পেড কোর্স করাচ্ছি, প্রয়োজনে তুমি নিতে পারো। আমাদের নতুন ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে এনটিপিসির জন্য এসছে, ব্যাচ নাম্বার 2 ফাউন্ডেশন ব্যাচ। এসএসসি ফাউন্ডেশন আছে অলরেডি, রেল ফাউন্ডেশন ছিল, এটা দ্বিতীয় ব্যাচ। পাশাপাশি প্রাইমারি টেট, WBP কেপি পিএসসি প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড। তো প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। যদি কারো মনে হয় যে প্রয়োজন আছে তোমার ব্যাচের, তাহলে TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করবে এবং সেখানে পেড কোর্স অপশনে গেলে তোমরা ব্যাচগুলো দেখতে পাবে এবং তোমাদের প্রয়োজন মতো ব্যাচ নিতে পারছো। আচ্ছা, তো আমরা আজকের MCQ প্র্যাকটিস শুরু করছি। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো, প্রথম প্রশ্ন বলো, ভারতের কোন ধরনের মৃত্তিকা বেশি পাওয়া যায়? কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা, লোহিত মৃত্তিকা নাকি ল্যাটেরাইট মৃত্তিকা? ভারতে কোন ধরনের মৃত্তিকা বেশি দেখা যায়? উত্তর কি হবে এখানে? ভারতে কোন ধরনের মৃত্তিকা বেশি দেখা যায়? উত্তর হবে পলি মৃত্তিকা। এটাকে বলা হয় অ্যালুভিয়াল সয়েল। ভারতে প্রচুর ধরনের মৃত্তিকা রয়েছে। ভারতের ভূমিরূপ যদি আমরা দেখি, কোথাও পাহাড় পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও মরুভূমি, কোথাও বদ্বীপ অঞ্চল। তো বেশ কিছু বৈচিত্র্য ভারতের আছে এবং সেই বৈচিত্র্য অনুযায়ী ভারতের মৃত্তিকাও বিভিন্ন ধরনের। যদি আমরা দেখি ভারতের মৃত্তিকা কয় প্রকার, কি কি তোমাকে বলতে হবে। প্রধানত 8 ধরনের মৃত্তিকা আছে, ঠিক আছে? নর্মালি 8 কাইন্ডস মেনলি, প্রধানত 8 ধরনের। এছাড়াও 26টি ভাগ রয়েছে, যেটা বলছে সাব অর্থাৎ উপভাগ, ঠিক আছে? আরো বিভিন্ন ভাগে ভাগ করা যায়। 26টি ভাগে মৃত্তিকা বিভক্ত আছে, মানে এতগুলো প্রকারের মৃত্তিকা সারা ভারত জুড়ে পাওয়া যায়। এবং এর মধ্যে সব থেকে বেশি আছে পলি মৃত্তিকা, বলা হচ্ছে 45.6, বা কোথাও তুমি পাচ্ছ 46 অ্যাপ্রক্স, ঠিক আছে? অর্থাৎ আনুমানিক মোটামুটি 46% পলি মৃত্তিকা। এই মৃত্তিকা ভারতে সব থেকে বেশি পাওয়া যায়। যদি বলা হয় পলি মৃত্তিকার পরে কোন মৃত্তিকা, তাহলে বলতে হবে কৃষ্ণ বা ব্ল্যাক সয়েল। সেকেন্ড পজিশনে রয়েছে, প্রায় 17% এরিয়া ভারতের কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। তোমাকে যদি বলা হয় লোহিত মৃত্তিকা, বলা হচ্ছে 11% মতো আছে ভারতে। ল্যাটেরাইট 8%। এছাড়া ডেজার্ট সয়েল বা মরু মৃত্তিকা 4.32%। মাউন্টেন পার্বত্য মৃত্তিকা 8.7%। বাদ বাকি কিছু স্যালাইন এবং অ্যালকালাইন লবণাক্ত ক্ষারকীয় মৃত্তিকা রয়েছে। তাহলে ভারতের প্রধানত মৃত্তিকা যদি আমরা দেখি 8টি ভাগে ভাগ করা যায়, এছাড়া 26টি উপভাগ রয়েছে। তো এই মৃত্তিকার মধ্যে পলি মৃত্তিকা, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যালুভিয়াল সয়েল, অ্যালুভিয়াল সয়েল বা পলি মৃত্তিকা প্রায় 46%। এবং পরবর্তী যদি দেখি আমরা কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল, যেটি 17% মতো আছে। অন্যান্য মৃত্তিকা কোনটি কত, মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দেওয়া হলো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হত্যা করে মগধের সিংহাসন লাভ করেন? বলো, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হত্যা করে মগধের সিংহাসন দখল করেছিলেন? মহাপদ্মনন্দ, অজাতশত্রু, ধননন্দ নাকি বিম্বিসার? সঠিক উত্তর এখানে কি হবে বলো? আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য তিনি নন্দ বংশকে উচ্ছেদ করেছিলেন।
তো নন্দবংশের শেষ রাজা ছিল ধননন্দ এবং নন্দবংশের শক্তিশালী রাজা ছিল ধননন্দ। তাকে হত্যা করে তিনি মগধের সিংহাসন লাভ করেন এবং মগধে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, থর মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? থর মরুভূমির মধ্য দিয়ে। থর মরুভূমি কোথায় আছে? রাজস্থানে আছে। তাহলে এই রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত নদী এখানে কোনটি? সাবরমতী, লুনি, সুবর্ণরেখা নাকি মহানদী? তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে লুনি নদী, যেটি আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে, যেটাকে আমরা বলি যে অন্তর্বাহিনী নদী। বলো, কোনটি পরভোজী উদ্ভিদ? নিম্নের কোনটি পরভোজী উদ্ভিদ? তো নর্মালি আমরা পুষ্টি অনুসারে উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। স্বভোজী মানে কি? স্বভোজী মানে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। আর কিছু উদ্ভিদ আছে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্যের উপর ডিপেন্ডেবল, তাদেরকে আমরা পরভোজী বলি। যেমন মিউকর, ছত্রাক, মৃত পচাগলা জীব দেহের উপর তারা জন্মায় এবং সেই জায়গা থেকে তারা পুষ্টি লাভ করে। ক্লোরেল্লা এক ধরনের শৈবাল, যারা বলা হচ্ছে সব থেকে বেশি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে। সব থেকে বেশি অক্সিজেন উৎপন্ন করে ক্লোরেল্লা নামক শৈবাল জাতীয় উদ্ভিদ। কেন্দ্রীয় জনপালন কর্তৃক কমিশন, যেটাকে বলা হয় ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই কমিশনের ক্ষমতা এবং কার্যাবলী ভারতের সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে? কেন্দ্রীয় জনপালন কর্তৃক কমিশন অর্থাৎ ইউপিএসসির ক্ষমতা এবং কার্যাবলীর কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? 320, 324, 25 নাকি 26? প্রত্যেক অ্যান্সার করো। সকলের সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত অবশ্যই কানেক্ট থাকবে, কারণ এই সমস্ত প্রশ্ন পরীক্ষা আসবে এবং এইগুলো তোমাদের জানা থাকলে বা একবার দেখা থাকলে কিন্তু পরীক্ষা অ্যান্সার করতে পারবে। 320 নম্বর ধারা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে। যদি বলো আর্টিকেল 3 to 4, এখানে কি আছে? আর্টিকেল 324 রয়েছে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন। নির্বাচন পরিচালন, তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আর্টিকেল 3 to 4 এই ধারা অনুসারে। 325-এ কি আছে দেখো, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগরিকই নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। 326 নম্বর ধারায় বলা হচ্ছে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির সদস্য নির্বাচন করা হবে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে। তাহলে এই সমস্ত আর্টিকেল, বিশেষ করে 3 to 4, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 324 নম্বর আর্টিকেলের উপরে নির্বাচন কমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে, এটা পরীক্ষা আসে, মনে রাখতে হবে, নোট করে নেবে। কে বিএআরসি এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত আছেন? উদুপি রামচন্দ্র রাও, জি মাধবন নায়ার, এস সোমনাথ, অজিত কুমার মোহান্তি। তো তিনি অ্যাটমিক এনার্জি কমিশন, তার বর্তমান চেয়ারম্যানও রয়েছেন অজিত কুমার মোহান্তি। তিনি বিএআরসি ভাবা অ্যাটমিক রিসার্চ কর্পোরেশন রিসার্চ সেন্টার এবং অ্যাটমিক এনার্জি কমিশন এর চেয়ারম্যান অজিত কুমার মোহান্তি আছেন। তো বিএআরসি অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটি ফরমেশন বা গঠিত হয় 3 জানুয়ারি 1954, 3রা জানুয়ারি 1954 সালে এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার গঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার যদি বলা হয় ট্রম্বে, যেটা মুম্বাই, মহারাষ্ট্রে। বলো, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা কিন্তু আর নেই, এই জাকার্তা থেকে সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? প্রত্যেক অ্যান্সার করো, সকলে এটা কিন্তু পারা উচিত। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ছিল, বর্তমানে হয়ে গেছে নুসন্তরা। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে অপশন সি, নুসন্তরা বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী। দীর্ঘদিন জাকার্তা ছিল ইন্দোনেশিয়ার রাজধানী। ইন্দোনেশিয়ার জাকার্তাতে 2018 সালে আমরা জানি যে এশিয়ান গেমস হয়। নিম্নলিখিত কে শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন?
শুদ্ধি আন্দোলন এটা একটা ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন ছিল, হিন্দু ধর্মীয় সংস্কারমূলক আন্দোলনের নাম হচ্ছে শুদ্ধি আন্দোলন। এই শুদ্ধি আন্দোলন কে শুরু করেছিলেন? স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী নাকি মহাত্মা গান্ধী? দুর্দান্ত একটা প্রশ্ন, এবং তোমাকে সালটাও বলতে হবে যে কত সালে শুদ্ধি আন্দোলন শুরু হয়েছিল। তাহলে শুদ্ধি আন্দোলন এর প্রবক্তা যদি আমরা দেখি স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলন শুরু করেছিল 1923 সাল নাগাদ। উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী 1923। এবং এখানে স্বামী দয়ানন্দ সরস্বতী তার প্রকৃত নাম কি, মূল শঙ্কর বা মূলা শঙ্কর নামটা মনে রাখবে। তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা এবং আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মহারাষ্ট্রে 1875 সালে। তার বিখ্যাত উক্তি ছিল ব্যাক টু ভেদাস বা বেদে ফিরে এসো, বেদে ফিরে যাও। ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার আইনগত অধিকার হিসেবে যুক্ত হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার আইনগত অধিকার হিসেবে যুক্ত হয়েছে? 51A, 300A, 225A, 19 এ। তো আমরা জানি যে সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারের মধ্যে নেই, এবং এটি একটা আইনগত অধিকার বা লিগ্যাল রাইট, এবং এটি ভারতের 300A নাম্বার আর্টিকেলে রয়েছে, এবং যেটি আগে ছিল মৌলিক অধিকার 1978 এই সাল থেকে এটি হয়ে গেছে লিগ্যাল রাইট। 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমরা জানি যে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, এবং এটি লিগ্যাল রাইট বা আইনগত অধিকারের মধ্যে রাখা হয়েছে। এপিকালচার কথাটি কোন চাষের সঙ্গে যুক্ত? মৎস্য চাষ, রেশম চাষ, মৌ চাষ, পোল্ট্রি চাষ। তো এখানে সঠিক উত্তর কি হবে বলো? এপিকালচার মানে হচ্ছে মৌমাছি প্রতিপালন বা মৌ চাষ, অপশন সি। যদি বলা হয় মৎস্য চাষ, এটা হচ্ছে পিসি কালচার, পিসি কালচার। রেশম চাষকে আমরা বলবো সেরিকালচার। বলো এফএ কাপ প্রতিযোগিতা কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, লং জাম্প, টেবিল টেনিস, এই টেনিস। এফএ কাপ প্রতিযোগিতা এটি কোন খেলার সঙ্গে যুক্ত? পরীক্ষায় প্রশ্নটা আসে। এফএ কাপ প্রতিযোগিতা মনে রাখবে ফুটবল খেলার সঙ্গে যুক্ত, এবং এটি মেনলি ইংল্যান্ডের ফুটবল খেলাকে বলা হচ্ছে। দেখো ভারতের ফুটবল লিগ যেমন রয়েছে আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ, এছাড়া আছে আই লিগ, ডুরান্ড কাপ, কলকাতা লিগ হচ্ছে, বেশ কিছু এরকম ঘরোয়া লিগ রয়েছে। তো ইংল্যান্ডের যে মেন লিগ সেটাকে বলা হচ্ছে ইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ। এছাড়াও কিছু ঘরোয়া খেলা রয়েছে যেটাকে বলা হচ্ছে এফএ কাপ, কারাবাও কাপ, এই ধরনের প্রতিযোগিতা রয়েছে। তো এফএ কাপ হচ্ছে ইংল্যান্ডের ফুটবল প্রতিযোগিতা, এবং 2024 সালে যদি বলা হয় এফএ কাপ উইনার, এফএ কাপ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছে গত বছর, মানে গত বছর না এই বছরেই 2024 সালে, মানে গত সিজন। নতুন যে সিজন শুরু হয়েছে 24-25, আর এটা 23-24 সিজনের এফএ কাপ 24 সালে যে ফাইনাল হয়েছে, এবং 24-এই যদি বলো উত্তর হবে ম্যানচেস্টার ইউনাইটেড। কৌটিল্যের অর্থশাস্ত্র কিসের সঙ্গে সম্পর্কিত বলো? কৌটিল্য বা চাণক্য, তার লেখা হচ্ছে অর্থশাস্ত্র। প্রশ্ন আসে অর্থশাস্ত্র কে রচনা করেছেন? উত্তর হয় কৌটিল্য। এখন বলতে হবে এই কৌটিল্যের যে অর্থশাস্ত্র আছে এটি কি সম্পর্কে বলা হয়েছে? সেনা সম্পর্কিত, আর্থিক সিদ্ধান্ত, রাজনৈতিক শাসন, নাকি সামাজিক
প্রেক্ষাপট সংক্রান্ত। কৌটিল্যের অর্থশাস্ত্রে সেটি বলতে হবে অপশন সি, রাজনৈতিক শাসন সংক্রান্ত ব্যাপার স্যাপার এই অর্থশাস্ত্রে আছে। পতঙ্গভোগ উদ্ভিদে পতঙ্গ থেকে কি সংগ্রহ করে? আমরা কিছু পতঙ্গভোগ উদ্ভিদ জানি যারা পতঙ্গ খায়, যেমন কলসপত্রী, ঘটপত্রী, সূর্য শিশির, যারা কি করছে তারা পতঙ্গ ভক্ষণ করছে, ওই জন্য তাদেরকে পতঙ্গভোগ উদ্ভিদ বলা হয়। তো এই পতঙ্গ থেকে তারা কি সংগ্রহ করে, কোন জাতীয় উপাদান? নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস নাকি লোহা? অর্থাৎ কোন উপাদান তারা সংগ্রহ করছে? উত্তর কি হবে এখানে? প্রত্যেকে বলো। উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন ঘটিত উপাদান তারা সংগ্রহ করে। কোন শিলালেখতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধ পরিত্যাগের কথা বিবৃত করেছিলেন? তো অশোকের কলিঙ্গ যুদ্ধ কবে হয়? 261 খ্রিস্টপূর্বাব্দ, 261 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিল। এবং সেই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধ পরিত্যাগের কথা কোন লিপিতে আছে? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ত্রয়োদশ শিলালিপি অর্থাৎ 13তম শিলালিপি বা শিলালেখ হতে আছে। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বলো, কোন মৌলের যৌগ সংখ্যা সর্বাধিক? অক্সিজেন, আয়রন, হাইড্রোজেন, কার্বন। তো আমরা জৈব যৌগ কাদের বলি? জৈব যৌগ মানে কার্বন ঘটিত যৌগ, বিশেষ করে তাদেরকে আমরা জৈব যৌগ বলি। এবং প্রকৃতিতে জৈব যৌগও বেশি। এবং অপশন ডি বলতে হবে, কার্বনের যৌগ সংখ্যা সর্বাধিক। বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? তোমাদেরকে আমি গভর্নর জেনারেল, ভাইসরয়, তারপর আবার গভর্নর জেনারেল, তো এই যে বিষয়গুলো কিন্তু খুব ডিটেলসে আলোচনা করেছিলাম। তোমরা যারা ক্লাস করেছিলে আমার, আশা করি মিসলেনিয়াস যারা দিয়েছো সবগুলো সঠিক উত্তর দিতে পেরেছ। বাংলার প্রথম গভর্নর, তাহলে প্রথম যে পোস্ট আসছে গভর্নর, সেটি হচ্ছে রবার্ট ক্লাইভ। কত সালে? 1757 সালে তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর। ঠিক আছে, এই পদগুলো কিভাবে হচ্ছে দেখো। প্রথম পদ ছিল, আমি তোমাদেরকে অনেকবার এইগুলো কিন্তু বলেছি, বাংলার গভর্নর। তারপরের পদ কি আসলো? বাংলার গভর্নর জেনারেল, তাই তো? প্রথম পদ আসলো বাংলার গভর্নর, তারপর হচ্ছে বাংলার গভর্নর জেনারেল, তারপর হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। পদগুলো চেঞ্জ হচ্ছে দেখো। বাংলা থেকে হয়ে গেল ভারত, তাই তো? এবার হয়ে যাবে ভারতের ভাইসরয়। তারপর স্বাধীনতার পরে আবার ভারতের গভর্নর জেনারেল হবে। এই জায়গাটা আরেকটু আমি তোমাদের ক্লিয়ার করে দিই, তাহলে সালগুলো আমি বলে দিচ্ছি। প্রথম হয়েছিল বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ। ঠিক আছে, এটা কি হবে? রবার্ট ক্লাইভ। এটা আজকের প্রশ্ন ছিল। এবার তোমাকে যদি বলা হয় যে বাংলার গভর্নর জেনারেল কে হন, উত্তর হবে ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, এটা কবে হয়? এটা তোমার বলতে হবে এটা কবে হয়। এটা রেগুলেটিং অ্যাক্ট 17
সালে আসছে, ঠিক আছে, 1773 সালে আসছে রেগুলেটিং অ্যাক্ট। 1774 থেকে এটা বাংলার গভর্নর জেনারেল হলো, ঠিক আছে। তারপর বাংলা থেকে ভারত কবে হচ্ছে? 1833-এর সনদ আইন, এই সনদ আইন থেকে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের গভর্নর জেনারেল হচ্ছেন। তারপর ভারতের ভাইসরয় পদটা শুরু হচ্ছে 1858 থেকে, সিপাহী বিদ্রোহের পর থেকে ভারতের ভাইসরয় চলে আসছে। দেখো, এই ভারতের গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে প্রশ্নটা এভাবে হতে পারে যে বাংলার শেষ গভর্নর কে ছিল? যদি বলা হয় বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিং, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং। বাংলার শেষ গভর্নর জেনারেলকে, বাংলার শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। এবার প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এবং ভারতের শেষ গভর্নর জেনারেল তাহলে লর্ড ক্যানিং। ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, আবার ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। এবার লর্ড ক্যানিং থেকে ভারতের স্বাধীনতার আগে পর্যন্ত লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীনতার সময় ভারতের শেষ যদি বলা হয় ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। এবার স্বাধীন ভারতের কিন্তু ভাইসরয় পদ থাকছে না, স্বাধীন ভারতের আবারও গভর্নর জেনারেল পদ চলে আসছে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। এই যে কথাগুলো বলছি এগুলো আগে বহুবার আমি বলেছি ক্লাসে, খেয়াল করবে। আচ্ছা, এখানে একটা লিস্ট ছিল, লিস্টটা হচ্ছে ভানসিটাট কবে থাকে, ওয়াটসন কাটিয়ার কবে থাকে। তো এই লিস্টগুলো যদি একটু দেখি আমরা, এইগুলো তাহলে মুছে দিচ্ছি। হ্যাঁ, এগুলো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। এটা মুছে দেবো, তারপর আবার এইগুলো বলছি। এই যেগুলো লেখা হয়েছে এখানে, বাংলার গভর্নর, তাই তো, বাংলার গভর্নর প্রথম ছিল রবার্ট ক্লাইভ। গভর্নর পদ যদি আমরা দেখি কবে থেকে কবে, তাহলে যদি দেখি গভর্নর পদ ছিল 1757 থেকে 73 পর্যন্ত। রবার্ট ক্লাইভের সময়কাল 57 থেকে 60, তারপর ভানসিটাট 60 থেকে 64, যার সময় বক্সার যুদ্ধ হয়। তারপর আবার একবার রবার্ট ক্লাইভ আসবে, রবার্ট ক্লাইভ আবার একবার আসছে দ্বিতীয়বার 65 থেকে 67, এখানে মনে রাখবে বাংলায় দেওয়ানি লাভ করে। তারপর লর্ড ভেরলেস্ট 1767 থেকে 69, জন কাটিয়ার, জন কাটিয়ার জন কাটিয়ার যদি আমরা দেখি 69 থেকে 72, এই সময় 76-এর মন্বন্তর হয়। তারপর ওয়ারেন হেস্টিং 72-73, আবার 73 থেকে 84 পর্যন্ত 85 পর্যন্ত ওয়ারেন হেস্টিং থাকে, তখন সেটা ভারতের বাংলার গভর্নর জেনারেল। আচ্ছা, অনেক কথা বলা হয়েছে, অনেক বিষয় একটু মনে রাখতে কষ্ট হবে, বাট ঠান্ডা মাথায় ব্যাপারগুলো একটু নোট করে নেবে, সবগুলো মনে থাকবে। গ্রিন হাউস প্রভাব কি? গ্রিন হাউস প্রভাব কি? পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া। ভারতের কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি নির্ভর করে কোন ক্ষেত্রের উপর? ভারতের কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি নির্ভর করে কোন ক্ষেত্রের উপর? উত্তর হবে প্রাথমিক ক্ষেত্র, কৃষিকাজ, মৎস্য চাষ, পশুপালন, আরও এই সমস্ত প্রাইমারি সেক্টরে মানুষ সব থেকে বেশি নিযুক্ত। কিন্তু যদি বলো জিডিপি আসছে কোন সেক্টর থেকে বেশি, সেটা কিন্তু পরিষেবা বা থার্ড সেক্টর থেকে 50%-এরও বেশি জিডিপি ভারতে আসছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে রামানুজাচার্যের মূর্তি প্রতিস্থাপন করলেন, যেটি ভারতের দ্বিতীয় উচ্চতম মূর্তি? ভারতের সর্বোচ্চ মূর্তি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, হ্যাঁ, স্ট্যাচু অফ ইউনিটি, যেটা 182 মিটার উঁচু। তো এই রামানুজাচার্যের মূর্তি স্থাপন করেছেন নরেন্দ্র মোদী উদ্যোগে হায়দ্রাবাদ শহরে, তেলেঙ্গানার হায়দ্রাবাদে। ভারতের সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন? বলো। ভারতের সংবিধানের আর্টিকেল 360 আমরা জানি আর্থিক জরুরি অবস্থা, ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো এই ফিনান্সিয়াল এমার্জেন্সির আন্ডারেই এটা হতে পারে। 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 স্টেট এমার্জেন্সি এবং 368 এটা আমরা জানি সংবিধান সংশোধন। এই আর্টিকেলগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের রেলওয়ে ফাউন্ডেশন 2 অর্থাৎ দ্বিতীয় ব্যাচ লঞ্চ হয়েছে এবং এই ব্যাচের ক্লাস এই সপ্তাহে শুরু হয়ে গেছে। যদি কেউ ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে নাও, এনটিপিসির জন্য কার্যকরী হবে এই ব্যাচ। রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় কবে? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা গঠিত হয়েছে 1935 অর্থাৎ পরাধীন ভারতে। এটা ন্যাশনালাইজেশন হয় 1949 1 জানুয়ারি। 1949 সাল এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সভাপতিত্ব করেছিলেন কে? বলো। প্রথম বৌদ্ধ সম্মেলন যেটি হয়েছিল অজাতশত্রুর সময়, তারপর হয় দ্বিতীয় কালাশোকের সময়ে। কিন্তু এখানে প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে সভাপতিত্ব করেছিলেন কে? উত্তর হবে সবাকামী। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল আনুমানিক 483 বিসি নাগাদ, দ্বিতীয়টা হয়েছিল 383 বিসি নাগাদ। কালাশোকের সময় প্রথম অজাতশত্রু, 3 নম্বরটা হচ্ছে 250 বিসি নাগাদ অশোকের সময়, এবং শীর্ষ ছিল 300। অশোকের সময় সভাপতিত্ব করেছেন 300, কালাশোকের সময় সাবাকামী, অজাতশত্রুর সময় মহাকাশ্যপ। ঠিক আছে, অজাতশত্রুর সময় সভাপতিত্ব করেন মহাকাশ্যপ। কোন ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? দেখো, এখানে শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড ধরা আছে। তাহলে প্রতিধ্বনি শুনতে গেলে আমাদের শ্রুতি নিবন্ধ জানি 1/10 ইন্টু 332 33.2 মিটার। এখন এই 33.2 মিটার তুমি এখান থেকে শব্দ করছো, এখান থেকে একটা প্রতিফলকের শব্দ যাচ্ছে গিয়ে আবার ফিরে আসছে, তাহলে এই যে ডিস্টেন্সটা টোটাল 33.2, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 16.6 মিটার, বা কোথাও অপশন 17 মিটারও থাকে। আমরা এখানে শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড ধরা হয়েছে। কোনো পদার্থের সঙ্গে অপদ্রব্য মেশালে পদার্থের গলনাঙ্ক কি হয়? কোনো একটা পদার্থের সঙ্গে কোনো একটা অপদ্রব্য মেশানো হলে পদার্থের গলনাঙ্ক কি হয়? বেড়ে যায়, কমে যায়? উপরে যে কোনো একটা হতে পারে, কোনোটাই নয়। অপদ্রব্য মেশানো হলে গলনাঙ্ক কমে যাবে। আচ্ছা, গত দিনের হোমওয়ার্ক এটা ছিল, গ্যাসের ঘনত্ব সর্বোচ্চ হয় যখন যখন তাপমাত্রা খুব কম হয় এবং চাপ হয় উচ্চ চাপ। উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে, উষ্ণতা যত কমবে গ্যাসের আয়তন কমবে। আমরা ঘনত্ব মানে কি জানি? ঘনত্ব মানে ভর বা আয়তন। ঘনত্ব মানে হচ্ছে ভর ভাগ আয়তন। এখন ভর তো তুমি কমাতে পারছো না, আয়তনটা তুমি কমাতে পারাতে পারো। ঠিক আছে, আয়তনটা যদি কমিয়ে ফেলতে পারো তাহলে ঘনত্ব কমে যাবে। আয়তনটা কমবে কখন? যখন চাপটা, অত্যাধিক চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে যাবে এবং উষ্ণতা কমালে আয়তন কমে যাবে।
অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড গ্যাসের মিশ্রণকে কি বলে, এটা তোমরা আজকের হোমওয়ার্ক করো এবং এই 26 কোশ্চেনে তোমার আজকে সঠিক উত্তর কটা হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তো আমাদের ক্লাস আলোচনা এখানে এন্ড করছি। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করো এবং আমাদের অ্যাপে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো পেতে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। এখানে আজকের সেশন এন্ড করলাম। টাটা, বাই।